সততা, একনিষ্ঠতা আর একাগ্রতা থাকলে স্বপ্ন পূরণের পথে যত বাধাই আসুক না কেন সব পায়ে ঠেলে কাঙ্ক্ষিত লক্ষ্যার্জন কঠিন কিছু নয়। যার প্রমাণ আজ থেকে 50 বছর আগে বাঙালি একবার রেখেছে পরাধীনতার শৃঙ্খল মুক্তির মাধ্যমে বিজয় ছিনিয়ে এনে। আজ নতুন এক বিজয়, নতুন এক মুক্তির আনন্দে ভাসতে যাচ্ছি আমরা। দর্শক, বলছি স্বপ্ন সেতু পদ্মার কথা। স্বপ্ন সেতু পদ্মা বাংলাদেশকে এক নতুন সুতোয় বেঁধেছে। সারা দেশের মানুষ ভাসছে নতুন আনন্দে, নতুন স্বপ্নে, নতুন নতুন গল্প তৈরি হয়েছে প্রতিটি মানুষের মনে। তবে এই স্বপ্ন সেতু পদ্মা দেশের যে 21টি জেলাকে রাজধানীর সঙ্গে যুক্ত করেছে, আমরা সেই 21 জেলায় ঘুরেছি গত প্রায় 1 মাস ধরে। আমরা তুলে ধরার চেষ্টা করেছি গণমানুষের স্বপ্ন, সম্ভাবনা, প্রত্যাশা, প্রাপ্তির গল্প। আমরা ছিলাম স্বপ্নযাত্রার পথে। সেই স্বপ্নযাত্রা আজ পদ্মার জল তরঙ্গে এসে মিশেছে স্বপ্ন জয়ের মাধ্যমে। আর অল্প কিছুক্ষণ পরে সেই মাহেন্দ্রক্ষণ, এই মাহেন্দ্রক্ষণে আমার সঙ্গে যুক্ত আছেন সহকর্মী আফজাল হোসেন। আফজাল, শুভ সকাল। শুভ সকাল বাপ্পি। আজকের সকালটা অন্যান্য দিনের চেয়ে একেবারে আলাদা। আজকে যে শনিবার শুধুমাত্র যে আপনি 21 জেলার স্বপ্নযাত্রার কথা বললেন, আপনার অভিজ্ঞতার কথা বললেন, শুধুমাত্র বাংলাদেশের কোটি মানুষ কিন্তু আজকের এই দিনটির দিকে কিন্তু তাকিয়ে আছে এবং তারা অপেক্ষা করছেন যে আজকে 10:12 মাননীয় প্রধানমন্ত্রী 11:12 মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতুর দ্বার খুলবেন, ফলক উন্মোচন করবেন, মোনাজাত হবে। এরপরে সুধী সমাবেশ রয়েছে, ওই পারে জাজিরা প্রান্তে সমাবেশ রয়েছে, আওয়ামী লীগের বিশাল সমাবেশ, যেখানে 10 লাখ মানুষের আগমন রয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত চূড়ান্ত প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেছে। এর মধ্যে এখন শুধু অপেক্ষার পালা সেই মাহেন্দ্রক্ষণের। আর বাপ্পি, আপনি যেটি বলছিলেন যে 21 জেলায় আপনি ঘুরেছেন, বিভিন্ন পেশার মানুষের সাথে কথা বলছেন, কৃষক থেকে শুরু করে, ব্যবসায়ী থেকে শুরু করে, চাকরিজীবী থেকে শুরু করে এবং চিকিৎসা ক্ষেত্র থেকে শুরু করে সকল ক্ষেত্রে মানুষের সঙ্গে আপনি কথা বলেছেন। আসলে তাদের ভাবনাটা কি, তাদের স্বপ্নটা কি এই সেতুকে ঘিরে, আপনি কি জানতে পেরেছেন? আফজাল, আমি তো সেই গত 4 জুন ঐতিহাসিক মেহেরপুর থেকে যাত্রা শুরু করেছি, শেষ করেছি আমরা গতকাল শরীয়তপুরের মাধ্যমে। শরীয়তপুর ছিল আমাদের 21তম জেলা। আমি যদি ঠিক শরীয়তপুরের গল্প বলি বা মাদারীপুরের গল্প বলি, মাদারীপুরের একটি জুট মিলে আমি গিয়েছিলাম। সেখানকার এক নারী শ্রমিক, তিনি বলেছিলেন তার স্বামী স্ট্রোকের রোগী। তিনি যখন এই পদ্মার পাড়ে ফেরির জন্য অপেক্ষা করতেন, ঠিক তিনি যে কতটা কষ্ট পেতেন তিনি কিন্তু আমাদেরকে সেটি প্রকাশ করেছেন। তিনি আনন্দে আত্মহারা। তিনি বলেছেন, পদ্মার জন্য যদি আমার শরীরে রক্ত লাগে আমি রক্ত দেব। তখন আমরা বলেছি আসলে সেই মাহেন্দ্রক্ষণ আর কাছেই আমরা পদ্মা সেতু করে ফেলেছি, পদ্মা সেতুর উদ্বোধন হতে যাচ্ছে। তারা শুনেছেন, তারা বলেছেন তারা ছুটি নিয়ে ছুটে আসবেন এই পদ্মার পারে। হয়তো তারা এসেওছেন, কারণ আমরা দেখেছি কিছুক্ষণ আগে একে একে লঞ্চ আসতে শুরু করেছিল। অর্থাৎ লঞ্চের কথা এই কারণে বলছি আফজাল, লঞ্চ যোগেই কিন্তু দক্ষিণাঞ্চলের মানুষ রাজধানীর সঙ্গে বেশিরভাগ যোগাযোগ রক্ষা করতেন। আমরা দেখেছি আনন্দে ভাসতে ভাসতে এই দক্ষিণের মানুষজন আসতে শুরু করেছে। আপনি যেমন লঞ্চের কথা বললেন, কালকে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেটি বললে হয়তো মানুষ বুঝবেন যে মানুষ এই পদ্মা সেতুর প্রয়োজনীয়তা কতটুকু ছিল। কালকে যখন মাওয়া ঘাট থেকে সবশেষ ফেরিটি যায়, সেই সময় একটি অ্যাম্বুলেন্স কিন্তু সেখানে ছিল এবং এই যাত্রাপথেই অ্যাম্বুলেন্সে থাকা রোগীটি ফেরিতেই মারা গেছে। অনেক তার স্বজনরা বলছেন, বিভিন্ন গণমাধ্যমে এরই মধ্যে এসেছে যে যদি পদ্মা সেতুটা থাকতো, এর আগেই যদি করতে পারতাম, তাহলে হয়তো দ্রুতই রোগীকে ঢাকায় নিয়ে যাওয়া হতো, উন্নত চিকিৎসা দিলে হয়তো তিনি বেঁচে থাকতে পারতেন। তো এটি আসলে বোঝা যায় যে পদ্মা সেতুর প্রয়োজনীয়তা কতটুকু। হ্যাঁ, কি আফজাল, আমাকে তাহলে আরেকটু পেছনে ফিরে যেতে হবে। আজ থেকে 8 বছর আগে আমরা যদি চিন্তা করি, পিনাক 6 লঞ্চের কথা চিন্তা করি, আমরা তো ফেরির কথা বলছি। ফেরির বাইরে কিন্তু ছোট ছোট লঞ্চে করে এই পার থেকে ওপারে যাওয়া, ওপার থেকে এপারে আসার কর্মযজ্ঞটি মানুষ করতেন। এবং সেই পিনাক 6 লঞ্চটি যখন ডুবে যায়, সবার চোখের সামনে দিনের আলোতে সকালের দিকে লঞ্চটি ডুবে যাচ্ছিল এবং সেই ভিডিও চিত্র আমরা দেখেছি কিভাবে মানুষের হাহাকার। অনেক মানুষ সেখানে ডুবে গিয়েছে এবং মর্মান্তিক হলো সত্য, সেই লঞ্চটি আজ পর্যন্ত উদ্ধার করা যায়নি এবং অনেক যাত্রী, প্রায় 100-র মতো যাত্রী এখনো নিখোঁজ, আর তাদের সন্ধান পাওয়া যায়নি। সেই যে স্বজনরা, সেই স্বজনদের মনের আজকের আকুতি, তারা কি ভাবছেন, তাদের ভেতরের চিন্তাটা কি আপনি যদি একবার উপলব্ধি করার চেষ্টা করেন, তাহলে কিন্তু পদ্মা সেতু কতটা আশীর্বাদ হয়ে ধরা দিচ্ছে সেটি কিন্তু স্পষ্ট, সেটি কিন্তু নতুন করে ব্যাখ্যা করার সেটি স্পষ্ট হবে। এবং শুধুমাত্র যে যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসা, শিল্প প্রতিষ্ঠান, কর্মক্ষেত্রেই হবে না। কিন্তু বাপ্পি, আপনাকে একটু বলে রাখি যে এই যে স্বপ্ন পূরণ,
বা এই যে স্বপ্ন জয়, এই স্বপ্ন জয়ের পথটা কিন্তু খুব একটা সহজ ছিল না। আমরা স্বপ্ন জয়ের ভিতটা তৈরি করেছিলাম আজ থেকে 2 যুগ আগে, নানা বাধা নানা ষড়যন্ত্র পেরিয়ে এই পদ্মার বুকে, খরস্রোতা পদ্মার বুকে সক্ষমতার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে এই স্বপ্নের পদ্মা সেতু। সেই স্বপ্ন পূরণের গল্প শোনাচ্ছেন আমাদের সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। তার রিপোর্টে আমরা এখন দেখব। প্রমত্তা পদ্মার বুকে এই বৃহৎ স্থাপনা জানান দিচ্ছে স্বপ্ন জয়ের। যে স্বপ্নের বীজ বোনা হয়েছিল আজ থেকে আরো 2 যুগ আগে, আর সে স্বপ্ন বাস্তবে রূপ দিতে পেরোতে হয়েছে নানা চড়াই উতরাই আর ষড়যন্ত্র। ফেরা যাক 2 যুগ আগে, সময়টা 1998। যমুনা নদীর ওপর উত্তরবঙ্গের সঙ্গে সংযোগ স্থাপনকারী বঙ্গবন্ধু সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই উদ্যোগ নেন দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে দূরত্ব ঘোচাতে পদ্মায় সেতু নির্মাণের। দেশীয় অর্থায়নে শুরু হয় প্রাক সম্ভাব্যতা যাচাই। এরপর জাপানের সহযোগিতায় 2001 সালে হয় সম্ভাব্যতা যাচাই। স্বপ্ন বুননের প্রথম ধাপে সে বছরের 4 জুলাই মাওয়ায় সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে স্বপ্ন জাগানিয়া প্রকল্পে স্থবিরতা আসে ক্ষমতার পালাবদলে। 2003 থেকে 2005 সাল পর্যন্ত আবারও সম্ভাব্যতা যাচাই হলেও সেতু নির্মাণে দেখা যায়নি আর কোনো অগ্রগতি। এরপর 2007 সালে উন্নয়ন প্রকল্প প্রস্তাব বা ডিপিপি অনুমোদন ছাড়া উল্লেখ করার মতো কোনো কিছুই হয়নি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলেও। 2009 সালে শেখ হাসিনার নেতৃত্বে আবারও আওয়ামী লীগ সরকার গঠনের পর গতি আসে স্বপ্নের প্রকল্প বাস্তবে রূপ দেওয়ার তৎপরতায়। 6 মাসের মাথায় অনুমোদন পায় সেতুর নকশা। শুরু হয় অর্থ সংস্থানের তোড়জোড়। ধাপে ধাপে নিশ্চিত করা হয় সবকিছুই। 2011 সালের 28 এপ্রিল পদ্মার বুকে ভাষা শহীদ বরকত ফেরিতে চুক্তি সই হয় বিশ্ব ব্যাংকের সঙ্গে। এরপর চুক্তিবদ্ধ হয় এশীয় উন্নয়ন ব্যাংক, জাইকা ও আইডিবি। কিন্তু মাস কয়েকের মাথায় অচেনা এক ঝড়ে যেন এলোমেলো সবকিছু। কথিত দুর্নীতির অভিযোগে 2012 সালের 30 জুন ঋণ চুক্তি বাতিল করে দেয় বিশ্বব্যাংক। পরবর্তীতে বিশ্বব্যাংকের সমঝোতার আভাসের পরিপ্রেক্ষিতে শর্ত মেনে সচিবকে গ্রেফতার, মন্ত্রীর পদত্যাগ, উপদেষ্টাকে ছুটিতে পাঠানো হলেও কাজের কাজ আর কিছুই হয়নি। বিশ্বব্যাংক যখন এই পরামর্শ নিয়োগের বিষয় হলো, একটা কোম্পানির জন্য তারা বারবার চাপ দিচ্ছিল বাংলাদেশ সরকারকে এবং মন্ত্রীকে যে ওই কোম্পানিকে যেন পরামর্শ নিয়োগ দেওয়া হয়। এখন যদি আমি প্রশ্ন করি যে বিশ্বব্যাংক তাহলে কত % টাকা খেয়ে ওই কোম্পানির জন্য তদবির করেছে? অবশেষে 2013 সালের জানুয়ারিতে বিশ্বব্যাংকে চিঠি পাঠিয়ে ঋণ না নেয়ার কথা জানায় সরকার। শুরু হয় নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণের পালা। আমরা নিজেরা নিজেদের অর্থে এই সেতু নির্মাণ করব এবং আমরা যে পারি সেটাও আমরা বিশ্বকে দেখিয়ে দিতে চাই যে আমরা কারো কাছে ভিক্ষা চাইতে চাই না, হাত ফেলে চলতে চাই না, নিজের পায়ে মাথা উঁচু করে চলবো এবং আমরা আমাদের অবকাঠামো নিজেরাই গড়ে তুলব। 2013-14 অর্থ বছরে প্রথমবারের মতো বাজেটে বিশেষ বরাদ্দ দেওয়া হয় 6,852 কোটি টাকা। 2014 সালের 17 জুন চুক্তি সই হয় ঠিকাদার প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানির সঙ্গে। সেতুর নির্মাণ কাজ শুরু হয় 2014 সালের 26শে নভেম্বর। 2015 সালের 12 ডিসেম্বর সেতুর মূল অবকাঠামো নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2017 সালের 30শে সেপ্টেম্বর বসে প্রথম স্প্যান। নদীর বুকে দৃশ্যমান হয় সেতু। তবে খরস্রোতা নদীতে সেতু নির্মাণ করতে গিয়ে হোঁচট খেতে হয় বারবার। নকশা জটিলতা ও বৈরী আবহাওয়ায় প্রায় সময়ই ব্যাহত হয় নির্মাণ কাজ। অদ্ভুত চরিত্রের পদ্মায় বর্ষা কিংবা শীত সবসময়ই থেকেছে কোনো না কোনো বাধা। বর্ষায় তীব্র স্রোত, আবার শীতে নদীতে অতিরিক্ত পলি জমা। স্বপ্নজয়ে পাড়ি দিতে হয়েছে এমন বন্ধুর পথ। সবচেয়ে ভুগিয়েছে 22টি পিলারের নিচে মাটির গঠনগত দুর্বলতা। অবশেষে নকশা পরিবর্তন করে কাটানো হয় সে জটিলতা। আবার নাব্য সংকট, বৈরী আবহাওয়ার কারণে অনেক সময় কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে সেতুর কাছে নেওয়া যায়নি স্প্যানও। তবে সব প্রতিবন্ধকতা জয় করে 2020 সালের 10 ডিসেম্বর আসে সেই মাহেন্দ্রক্ষণ, যখন সবশেষ 41তম স্প্যান বসানোর মধ্য দিয়ে সেতু বন্ধন হয় নদীর দুই পারে। এরপর চলতে থাকে সড়ক স্ল্যাব বসানো সহ যান চলাচল উপযোগী করতে প্রকল্পের বাদবাকি কাজ। আর উদ্বোধনের 3 দিন আগে গত 22 জুন সেতুর দায়িত্ব আনুষ্ঠানিকভাবে প্রকল্প কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয় ঠিকাদার প্রতিষ্ঠান।
দেশের সবচেয়ে বড় যোগাযোগ অবকাঠামো এখন কথা বলছে গৌরব, সক্ষমতা আর আত্মবিশ্বাসের প্রতিফলন হয়ে আছে শেখ হাসিনার রাজনৈতিক বিজয় আর দূরদর্শী ভাবনার। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। স্বপ্নজর গল্প তো শুনলেন বাপ্পি। হ্যাঁ, শুনলাম আফজাল, এবং আরও গল্প আছে। গল্পর তো শেষ নেই। আজ সেই গল্প শুরু হবে, কখন শেষ হবে আমরাও জানি না, এবং সাধারণ মানুষ অপেক্ষা করছেন নতুন নতুন গল্প শোনার জন্য। সেই গল্পে আবারও ফিরবো, তবে তার আগে একটু যেতে চাই সহকর্মী দেবাশিসের কাছে। দেবাশিস আছেন সুধী সমাবেশ অংশে, অর্থাৎ মাওয়া প্রান্তে, যেখানে এসে প্রধানমন্ত্রী ফলক উন্মোচন করবেন এবং সুধী সমাবেশে অংশ নেবেন। দেবাশিস, সেখানকার কি অবস্থা? ছোঁয়ার দিন, এবং এই দিনের জন্য অপেক্ষা করতে হয়েছে বাঙালিকে 100 বছর, এবং সেই 100 বছরের বিভেদ, 100 বছরের যে বিভাজন, সেই বিভাজন ভেঙে, সেই বিভাজন ভুলে, সেই বিভাজন ঘুচিয়ে আজ কিন্তু এই দক্ষিণ জনপদের 21 জেলার সঙ্গে রাজধানীর অটুট একটি চিরকালের বন্ধন তৈরি হবে। এবং সেই বন্ধনের সেই সময়টি, অর্থাৎ সেই মাহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা আর মাত্র 4 ঘন্টা। অর্থাৎ দশকের পর দশক যে দুর্ভোগ মানুষ পুহিয়েছে, সেই দুর্ভোগ পোহানোর যে দুর্ভোগ শেষ হবার যে সকাল, সেই দিনটি কিন্তু শুরু হয়েছে। এবং ঠিক এই মুহূর্তে আমার টেলিভিশন ক্যামেরায় যেটি আপনারা দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে মাওয়ার যে প্রান্তটি রয়েছে, অর্থাৎ মুন্সিগঞ্জের মাওয়া প্রান্ত। সেই মাওয়া প্রান্ত থেকে কিন্তু এই মহাযজ্ঞ, অর্থাৎ মহা অনুষ্ঠানের এই জায়গা থেকে আমরা যদি বিচার করি, তাহলে বলা যায় যে এই পুরো অনুষ্ঠানটি কিন্তু শুরু হচ্ছে এই মাওয়া প্রান্ত থেকে। অর্থাৎ মাওয়া প্রান্তের যে সুধী সমাবেশ, সেই সুধী সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত হবেন, এবং উপস্থিত হবার পরেই কিন্তু উৎসব এবং উদ্বোধনী যে আয়োজন, মহা আয়োজন, সেই মহা আয়োজনের সূচনা ঘটবে। এবং আপনাদেরকে যদি একটু সূচি অনুযায়ী আলোচনা করি, তাহলে বলা যায় যে সকাল 10টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে উপস্থিত হবেন, এবং তারপর পরই কিন্তু তিনি সুধী সমাবেশে আসবেন, উপস্থিত হবেন। এই সেই সুধী সমাবেশে মোটামুটিভাবে বলা যায় যে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি প্রায় 5000-এর মতো অতিথি, এখানে আমন্ত্রিত অতিথি থাকবেন, যারা বিভিন্ন দেশের কূটনীতিক থাকবেন রাজনৈতিক ব্যক্তিবর্গ, দেশবরেণ্য সাংবাদিক, দেশবরেণ্য সুশীল নেতৃবৃন্দ এবং বুদ্ধিজীবীরাও কিন্তু সেই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন, আমরা সেটি জানি। এবং এর পরপরই কিন্তু এখানে শুরু হয়ে যাবে উদ্বোধনের মূল আনুষ্ঠানিকতা। অর্থাৎ এই সুধী সমাবেশের যে মঞ্চটি করা হয়েছে, সেই মঞ্চ থেকে নেমেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে যে মুরাল করা হয়েছে, অর্থাৎ উদ্বোধনী ফলক, সেই উদ্বোধনী ফলকের দিকে এগিয়ে যাবেন। তার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে টোল পরিশোধ করবেন এই স্বপ্নের পদ্মা সেতুর, এবং টোল পরিশোধ করার পরপরই কিন্তু তিনি এগিয়ে যাবেন উদ্বোধনী ফলক এবং মুরাল 1-এর দিকে। সেই উদ্বোধনী ফলক উন্মোচন এবং মুরাল 1, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং এই সেতুর মূল স্বপ্নদ্রষ্টা এবং বাস্তবায়নকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাদের প্রতিকৃতি নির্মাণ করা হয়েছে, এবং সেই মুরালগুলো কিন্তু এখানে উন্মোচন করা হবে। এবং তার পরপরই কিন্তু এই স্বপ্নের সেতু পাড়ি দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো, এবং প্রথম যাত্রী হিসেবে একই রকমভাবে কিন্তু তিনি এই সেতুর উদ্বোধন ঘোষণা করবেন। এবং এই সেতুর যে দুয়ার খুলে যাওয়া, অবারিত সম্ভাবনার সেই দুয়ার খুলে যাওয়ার বার্তা তিনি দিয়ে যাবেন এই মাওয়া প্রান্ত থেকেই। এর পরপরই তিনি মাওয়া প্রান্ত অতিক্রম করে যখন জাজিরা প্রান্তে যাবেন, জাজিরা প্রান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক আরও একটি উদ্বোধনী ফলক এবং একই সঙ্গে মুরাল 2 সেটিও উন্মোচন করবেন। এবং তার পর সেখান থেকে তিনি কাঁঠালবাড়িতে চলে যাবেন। সেখান থেকে তিনি মাদারীপুরের শিবচরে যে আওয়ামী লীগ আয়োজিত জনসভার আয়োজন করা হয়েছে, সেই জনসভাতে তিনি যোগ দেবেন। এখন পর্যন্ত যে সূচিটি রয়েছে, সেই সূচি অনুযায়ী বলা চলে যে পুরো আয়োজনটি কিন্তু আসলে খুবই টাইট একটি শিডিউলের মধ্যে হবে। অর্থাৎ এখানে সময়ের ব্যত্যয় ঘটার সম্ভাবনা আসলে খুবই কম। এবং একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পুরো আয়োজনটিকে, এই বাংলাদেশের যে ঐতিহাসিক অনুষ্ঠান, এই অনুষ্ঠানটিকে নিশ্চিদ্র নিরাপত্তা দেবার জন্য কিন্তু যে আয়োজন, সেই আয়োজন কিন্তু আমরা প্রায় বলা চলে যে শেষ রাত থেকেই দেখছি। এই মাওয়া প্রান্ত, জাজিরা প্রান্ত, সবগুলো প্রান্তেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীরা সদা তৎপর রয়েছেন। এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই পুরো আয়োজনটি যাতে নির্বিঘ্ন করা যায়, যাতে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায়, তার জন্য কিন্তু প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য এই প্রত্যেকটি পয়েন্টে উপস্থিত রয়েছেন। একই সঙ্গে আপনাদেরকে জানাই যে প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তায় যারা নিয়োজিত থাকেন, বিশেষ নিরাপত্তা বাহিনী বা স্পেশাল সিকিউরিটি ফোর্স, আমরা তাদেরকেও দেখেছি, তারা এরই মধ্যে এই অনুষ্ঠান স্থলে অবস্থান নিয়েছেন এবং তারা তাদের খুঁটিনাটি যে কাজগুলো রয়েছে সেগুলো তারা ঝালিয়ে নিচ্ছেন। দর্শক, আপনাদেরকে জানাই
যে এই পুরো আয়োজনটি সম্পন্ন করার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিন্তু বড় জোর এখানকার যে আনুষ্ঠানিকতা অর্থাৎ মাওয়া প্রান্তের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু প্রায় চলবে 1.5 ঘন্টা, অর্থাৎ সকাল 10টায়, ঠিক 10টায় যখন সেই ঘড়ির কাঁটা 10টায় পৌঁছাবে ঠিক তখনই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে ঢাকার গণভবন থেকে এখানে এই মাওয়ার যে অনুষ্ঠান স্থল সেই অনুষ্ঠান স্থলে অবতরণ করবেন এবং তাকে মঞ্চে নিয়ে যাওয়া হবে এবং এর পরপরই কিন্তু মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। উদ্বোধনী যে আয়োজন, সেই উদ্বোধনী আয়োজন এখানে সভাপতিত্ব করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং তার সভাপতিত্বেই কিন্তু এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য যে অতিথিরা থাকবেন তারা সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং একই সঙ্গে সঙ্গে আশা করা যাচ্ছে যে যারা উন্নয়ন সহযোগী, বিশেষ করে বিভিন্ন রাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন রাষ্ট্রের যারা বাংলাদেশে নিযুক্ত কূটনীতিক রয়েছেন তারাও এখানে এসে উপস্থিত হবেন। সব মিলিয়ে কিন্তু আসলে সাজ রব তো অবশ্যই রয়েছে এবং সেই সাজ রবের একেবারেই বলা চলে যে শেষ প্রান্তে, অর্থাৎ সেই প্রস্তুতির একেবারেই শেষ প্রান্তে রয়েছে সবগুলো পক্ষ এবং বিপুল পরিমাণ গণমাধ্যম কর্মীও কিন্তু শৃঙ্খলা মেনে তাদেরকে এখানে কাভারেজ, অর্থাৎ তারা যে সরাসরি সম্প্রচার সহ সম্প্রচারের যে সুবিধা সেগুলো করে দেওয়া হবে এবং আপনাদেরকে আগেই জানিয়েছি যে এখানে নিরাপত্তার দিকে বিন্দুমাত্র কোনো ছাড় দেওয়া হচ্ছে না। এখানে প্রত্যেকটি লোককেই কিন্তু নির্দিষ্ট ধরনের সিকিউরিটি পার করেই, নির্দিষ্ট ধরনের নিরাপত্তা বলয় এখানে পার করে আসতে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন টেলিভিশন চিত্রে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন যে পিজিআর অর্থাৎ আপনার প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট তাদের যে সদস্যরা তারা ডগ স্কোয়াড সহ তারা এখানে সুইপিং করবেন, অর্থাৎ পুরো ভেন্যুটিকেই তারা নিশ্চিদ্র নিরাপত্তায় নিয়ে আসার জন্য তাদের যে পরিকল্পনা, তাদের যে নিরাপত্তা ছক সেটি অনুযায়ী কিন্তু তারা কাজ করছেন। আমরা তেমনটি দেখছি। এরপরে আমরা জানি যে আরও 2টি সুইপিং হবে, সেই সুইপিংগুলোর পরেই কিন্তু এখানে যারা অতিথি আসবেন তাদের প্রবেশের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যাবে এই সুধী সমাবেশ স্থল। দর্শক, আপনাদেরকে আরেকটু তথ্য জানাই যে এই পার থেকে আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ওই পারে যাবেন, অর্থাৎ এই স্বপ্নের সেতু অতিক্রম করে, স্বপ্নের সেতু পাড়ি দিয়ে তার গাড়ি বহর যখন জাজিরা প্রান্তে পৌঁছাবে, সেই জাজিরা প্রান্তে পৌঁছানোর সবগুলো চিত্র আসলে প্রত্যেকটি মুহূর্তে আসলে খুবই ঐতিহাসিক। এই আজকের দিনের প্রতিটি মুহূর্ত আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আপনারা সময় সংবাদের সঙ্গে থাকুন, আমরা সময়ের পর্দায় দেখানোর চেষ্টা করবো এই ঐতিহাসিক ক্ষণ কিভাবে উদযাপন করছে বাংলাদেশ। যদিও এই পুরো আয়োজনটি 3টি জেলা মিলে, অর্থাৎ মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের পাশাপাশি ওই পাশে রয়েছে শরীয়তপুরের জাজিরা প্রান্ত, সেতুর আরেক প্রান্ত এবং সেখান থেকে মাদারীপুরের শিবচর, অর্থাৎ যদি বলা যায় তাহলে এই পুরো ঐতিহাসিক আয়োজনটি কিন্তু 3টি জেলায় একসঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই যে উৎসবের রেশ, সেই উৎসবের রেশ কিন্তু ছড়িয়ে পড়বে সারা দেশে এবং সেই প্রস্তুতি কিন্তু এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি যে এখানকার যারা কর্মরত সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন তারা সেগুলো সবশেষ মতো ঝালিয়ে নিচ্ছেন এবং সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এখানকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী বলা চলে যে সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষা আর অল্প কিছুক্ষণের এবং ঘড়ির কাঁটায় কিন্তু সেই সময়টি যতই আগাচ্ছে ততই কিন্তু এই সুধী সমাবেশের স্থল সরগরম হয়ে উঠছে। আমরা চেষ্টা করব দর্শক এখান থেকে সবগুলো সংবাদ আপনাদেরকে নিখুঁতভাবে জানানোর এবং সবশেষ সংবাদ সবার আগে আমরা জানানোর চেষ্টা করব আপনাদেরকে। সেগুলিও সব প্রান্ত থেকেই একই রকমভাবে আমাদের সহকর্মীরা প্রস্তুত রয়েছেন। এখন পর্যন্ত এই ছিল সুধী সমাবেশ স্থল থেকে আমার কাছে সবশেষ প্রস্তুতির খবর।